এই লেসনে আমরা দেখব কিভাবে আমরা টাইপোগ্রাফি লোগো ডিজাইন করতে পারি এবং এই টাইপোগ্রাফি লোগোগুলো আমরা কতটা সিম্পল টাইপ ট্রিটমেন্টের মাধ্যমে খুব সুন্দর আই ক্যাচিং লোগো হিসাবে ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নেই কিভাবে করা যেতে পারে। মনোগ্রাম বা লেটারমার্ক লোগোর অপোজিটটাই হচ্ছে টাইপোগ্রাফি বা ওয়ার্ডমার্ক লোগো। আমরা নাম শুনেই কিন্তু বুঝতে পারছি যে টাইপোগ্রাফি বা ওয়ার্ডমার্ক লোগোতে আমরা কি করব। মনোগ্রাম লোগোতে আমরা যেমন যেকোনো একটা লোগো নেমের ফার্স্ট লেটারগুলো নিয়ে কাজ করতাম, এখানে এসে ঠিক অপোজিটটা আমরা করব। এখানে পুরো লোগো নেমটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং মনোগ্রাম এবং টাইপোগ্রাফি লোগোর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে আমরা যখন মনোগ্রাম বা লেটারমার্ক লোগো তৈরি করি তখন ওই ফার্স্ট লেটারগুলো নিয়ে অনেক কমপ্লিকেটেড কিছু চিন্তা করতে পারি, অনেকভাবে সেই জিনিসগুলোকে আইকনের মতো বানানোর চেষ্টা করতে পারি সেই লেটারগুলোকে। কিন্তু যখন আমরা টাইপোগ্রাফি লোগোতে চলে আসব তখন এই ধরনের অতিরিক্ত কোনো কিছু করার সুযোগ এই জায়গায় অনেক কম। কারণ যেহেতু এখানে লেটারের সংখ্যা বেশি, তো এখানে যদি আমরা খুব বেশি কিছু করতে যাই লোগোটা অনেক বিজি হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাধারণ একটা ফন্ট ব্যবহার করে তারা এই লোগোগুলো ডিজাইন করেছে। বাট এখানে শুধুমাত্র যে একটা ফন্ট ব্যবহার করলেই হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু তা না। এই লোগোগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, যেমন কোকোকোলা লোগোটা যদি আমরা তাকাই, এখানে কিন্তু টেক্সট ব্যবহার করা হয়েছে। এটা কাইন্ড অফ ক্যালিগ্রাফি ডিজাইন। কিন্তু এই লোগোটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কোকোকোলাকেই রিপ্রেজেন্ট করছে। একটা ওয়েবি একটা ফিল এখানে আছে যেমনটা আমরা ওয়াটারে থাকি দেখি, রাইট? আবার যদি আমরা গুগলটাকে দেখি, গুগলে কিন্তু খুবই সিম্পল একটা ফন্ট ব্যবহার করা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা লেটারের ডিফারেন্ট কালার ব্যবহার করা হয়েছে। ফেডেক্সের এক্সপ্লেনেশনটা তো আমরা সবাই জানি। এইখানে নেগেটিভ স্পেস ব্যবহার করে খুব সুন্দরভাবে ফেডেক্স কি করে সেই জিনিসটা এখানে প্রেজেন্ট করেছে। খুব বেশি কিছু স্পেশাল এখানে করার নেই। বাট যেটা আমাদের করতে হবে সেইটা যেন ওই লোগোর ব্র্যান্ডটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা আমাদের ঠিকঠাক মাথায় রাখতে হবে। এই জায়গায় ফন্ট সিলেকশন, কালার সিলেকশন, স্পেসিং অনেক বিষয় আছে। আমরা ধীরে, ধীরে এই বিষয়গুলো জানবো। আপাতত চলুন আমরা কিছু টাইপোগ্রাফির লোগো ডিজাইন করে আইডিয়া নেই যে আসলে ডিজাইনটা কিভাবে করা যেতে পারে টাইপোগ্রাফি লোগো। তো এখানে আমরা ৪ টা ডিফারেন্ট জনরার ডিফারেন্ট নাম এখানে রেখেছি। এই নামগুলো দিয়ে আমরা লোগো ডিজাইন করব। যেমন ১ম টা আছে টেকনিক্যাল, ফ্রেন্ডলি, ক্রিয়েটিভ এবং কেয়ারিং। আমরা যদি একটু এই টেক্সটগুলোর দিকে খেয়াল করি, সবগুলো টেক্সটই কিন্তু সেম। কিন্তু আমরা যদি নেমের দিকে খেয়াল করি টেকনিক্যাল, ফ্রেন্ডলি, ক্রিয়েটিভ বা কেয়ারিং, এখানে কি আসলে প্রত্যেকটা ওয়ার্ড সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে? নিশ্চয়ই না। তার মানে এখানে আমাদের অবশ্যই ফন্ট অনেক বড় একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে আমাদের এই ডিজাইনে। যেমন টেকনিক্যালের জন্য আমি যে ফন্ট ব্যবহার করব, অবশ্যই ফ্রেন্ডলির জন্য আমি সেই ফন্ট ব্যবহার করব না। ক্রিয়েটিভের জন্য ডিফারেন্ট ফন্ট ব্যবহার করতে হবে। কেয়ারিং এর জন্য ডিফারেন্ট ফন্ট ব্যবহার করতে হবে। বাট আমরা যদি এখন এইটাকেই যদি বলি, এই ফ্রেন্ডলি লোগোটাকে যদি আমরা এই ফন্টেই ব্যবহার করতে চাই, যে ফন্টটা এখন আছে, এটাকে কি দেখে আসলে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ কোনো কিছু এখানে রিপ্রেজেন্ট করছে? সহজ কোনো কিছু রিপ্রেজেন্ট করছে? বিষয়টা কিন্তু তা না। ঠিক তেমনি ক্রিয়েটিভের ক্ষেত্রেও তাই এবং অন্যান্য টেক্সটগুলোর ক্ষেত্রেও তাই। তো চলুন আমরা দেখি যে এই জিনিসগুলো কিভাবে করা যায়। তো টেকনিক্যাল লোগোটা আছে। এখানে কি ফন্ট অটোমেটিক আছে আমরা একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি এই টেকনিক্যাল ফন্টটা গোথাম ফন্টে আছে। আমার কাছে মনে হচ্ছে এই ফন্টটা এই টেকনিক্যাল বা টেকনোলজি রিলেটেড কোনো কিছুর সাথে আমার মনে হয় না এই ফন্টটা ঠিকঠাক যাচ্ছে। এইটার জন্য আমাদের প্রয়োজন একটা কুল এবং মিনিমালিস্ট একটা ফন্ট। তো সেটা কি হতে পারে? তো আমার ধারণা মতো এই ফন্টটা হতে পারে আমরা যদি ফিউচারা এলটি ফন্টটা ব্যবহার করি তাহলে আই থিংক এটা আমি যেমনটা চাচ্ছি সেরকম কিছু একটা এখানে পাওয়া যাবে। ওকে, মোটামুটি দেখতে ভালো লাগছে কিন্তু এখনো জিনিসটা ঠিকঠাক লাগছে না। আমার মনে হয় এখানে স্পেসিং এর কিছু কাজ আমাদের করা প্রয়োজন। যেমন আমরা যদি এখন এই টেক্সট গুলোর স্পেস বাড়াই, মানে টেক্সটের মাঝখানের স্পেস গুলো বাড়াই, মানে আমরা যদি টেক্সটের ট্র্যাকিংটা বাড়াই, তাহলে আমার মনে হয় টেক্সটটা দেখতে ভালো লাগবে। তো কতটুকু বাড়াতে পারি? 500? না, 500 টা আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক নাই। ফন্টটাকে আরেকটু ছোট করে নেই, তা না হলে আমাদের আর্টবোর্ডের বাইরে চলে যাবে। আমরা এটাকে আরেকটু বড় করি। এটাকে আমরা দিতে পারি 800 দিয়ে দেখি কেমন লাগে জিনিসটা। এবার আমাদের
একটু টেক্সটটাকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে নেই। আই থিংক আমার মনে হয় জিনিসটা ঠিকঠাক লাগছে এখন। দেখুন আমরা কিন্তু খুব বেশি একটা চেঞ্জ করি নাই। আমরা যদি একটু ব্যাক করে পেছন দিকে যাই, আমাদের ১ম ফন্টটা যেটা ছিল এবং কম্পেয়ার করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো আমি এটা একটু উপরে রাখি এবং আমাদের যেই লোগোটা করলাম, সেই লোগোটাকে যদি এখানে নেই, আপনারা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছেন যে কোনটাকে আসলে দেখতে ভালো লাগছে। ওকে, এবার তাহলে আমরা পরের লোগোটা নিয়ে একটু কাজ করি, ফ্রেন্ডলি। তো এইখানে আমরা কি ধরনের ফন্ট ব্যবহার করব? এখানে কি কুল এবং মিনিমালিস্ট ফন্ট ব্যবহার করলেই হয়ে যাবে? না। এইটার জন্য এমন একটা ফন্ট ব্যবহার করতে হবে যেই ফন্টটা একটু রাউন্ডেড হবে এবং যেই ফন্টটা তার অডিয়েন্সের সাথে অ্যাপ্রোচ করতে পারবে। ঠিক আছে? একটা ফিল ক্রিয়েট করবে। যেহেতু ফ্রেন্ডলি একটা বন্ধুত্বপূর্ণ একটা বিষয় আছে। তো এইটার জন্য আমরা কি ফন্ট ব্যবহার করতে পারি? এইটার জন্য আমরা ব্যবহার করব কুপার ব্লাক যে ফন্টটা আছে সেই ফন্টটা। তো এইখানে নিশ্চয়ই আপনাদের ভেতরে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আমি তো শুধুমাত্র ফন্টের নাম বলছি আর ব্যবহার করছি। তো আপনারা যখন অনেক বেশি লোগো ডিজাইন করবেন এবং অনেক লোগো সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে, অনেক ফন্ট সম্বন্ধে আইডিয়া থাকবে, তখন আপনারাও খুব ইজিলি এই ফন্টগুলো বের করে ফেলতে পারবেন এবং আপনার মাথায় চলে আসবে। এছাড়া আপনারা চাইলে ডিফারেন্ট জনরার জন্য আলাদা ফন্ট কালেকশন করে রাখতে পারেন এবং সেখান থেকে দেখে কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যান। তো আমি এখানে কুপার ব্লাক ব্যবহার করলাম। কিন্তু এখনো আমি যেই ফিলটা চাচ্ছি এই লোগোতে, সেই ফিলটা কিন্তু আমি পাচ্ছি না। এজন্য আমরা এটাকে অনেক মানে সব ক্যাপিটাল হওয়াতে জিনিসটা দেখতে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একটু স্ট্রং মনে হচ্ছে। কিন্তু ফ্রেন্ডশিপ জিনিসটা তো সফট। এটাকে আরেকটু সফট করতে হবে আমাদের। এইজন্য আমরা সবগুলো লেটারকে একটু স্মল করে ফেলি। এইজন্য আমরা টাইপ থেকে চলে যাব চেঞ্জ কেস। এখান থেকে আমরা লোয়ার কেস চলে গেলাম। লোয়ার কেস করে ফেললাম। এখন নিশ্চয়ই এটাকে দেখতে একটু ফ্রেন্ডলি একটা ফিল আসছে। তো এটাকেও আমরা একটু অ্যালাইন করে ফেলি। আচ্ছা, অ্যালাইন করার আগে আমরা একটু আগের যে টেক্সটটা ছিল সেই টেক্সটটার সাথে এটাকে একটু কম্পেয়ার করি। এই ছিল আমাদের আগের টেক্সট এবং আমরা ডিজাইন করলাম এটা। এখন আপনারা নিশ্চয়ই কম্পেয়ার করেই বুঝতে পারছেন যে কোনটাকে আসলে লোগো মনে হচ্ছে। আমি এখানে কালার ব্যবহার করছি না। ঠিক আছে? কারণ কালার সম্বন্ধে আমরা সামনের ক্লাসগুলোতে জানবো। তখন আমরা কালার ব্যবহার করতে পারবো। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ২ টার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এরপরে আমরা নেক্সট টাতে চলে যাই ক্রিয়েটিভ। এখন এই যে ক্রিয়েটিভ টেক্সটটা, এই টেক্সটটা দিয়ে যদি আমরা লোগো করতে চাই, তো নিশ্চয়ই এখানে একটা ক্রিয়েটিভ টাচ থাকতে হবে। যাতে লোগোটাকে দেখলে যে কেউ বুঝতে পারে এটা ক্রিয়েটিভ বা একটা ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করছে এই লোগোটা। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য কি আমরা গোথাম ফন্টটাই ব্যবহার করব? আমার মনে হয় আমরা চাইলে ব্যবহার করতে পারি। বাট আমি এখানে গোথাম ফন্টটা ব্যবহার করতে চাচ্ছি না। এটার জন্য আমি ব্যবহার করব ওয়ারেনিয়া নামে একটা ফন্ট। এই ফন্টটা I hope ক্রিয়েটিভ লোগোর জন্য অনেক বেটার স্যুট করবে। এই তো। ওয়ারেনিয়া ফন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়েছে। কিন্তু তারপরেও আমার ভালো লাগছে না। আমার মনে হয় এই ফন্টটাকে আমরা যদি একটু অন্য কোনো কেসে নিয়ে যেতে পারি, আমরা যদি সেন্টেন্স কেস করি তাহলে কেমন লাগে? আমার মনে হয় এখন জিনিসটা দেখতে ভালো লাগছে। বাট শুধুমাত্র এভাবে রেখে দিলেই হবে না। এখানে আমরা একটু অ্যাডভান্স কিছু টুইক এখানে দিয়ে দিব। যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। এজন্য আমি টেক্সটটাকে আউটলাইন করে নেব। কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম এবং যেমনটা আমরা জানি আউটলাইন করার পরে আনগ্রুপ করতে হয়। আমি কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিলাম। এখন যেহেতু আমরা বলছি ক্রিয়েটিভ এটাকে, আমরা এই ইটাকে যদি একটু রিভার্স করে দেই, তাহলে জিনিসটা কেমন লাগতে পারে? আমি এখান থেকে ট্রান্সফর্ম এ গেলাম, গিয়ে রিফ্লেক্ট। রিফ্লেক্ট এ গিয়ে প্রিভিউটা অন করি। দেন এখানে ওকে প্রেস করে দিলাম। এবার যদি আমরা একটু লোগোটার দিকে তাকাই, জিনিসটা দেখতে কেমন লাগছে? I think এখন একটু লোগো একটা ফিল আসছে। তো এইটাকেও আমরা একটু কম্পেয়ার করি। দেখি কেমন লাগে। তো এটা ছিল আমাদের আগের ফন্ট এবং এইটা আমরা এখন ডিজাইন করলাম। আমরা আশা করি ধীরে বুঝতে পারছি যে টাইপোগ্রাফি লোগোটা কত সিম্পল ওয়েতে অনেক কিছু করা সম্ভব টাইপোগ্রাফি লোগোতে আমরা যদি সেই লোগোর ব্র্যান্ডটাকে বা লোগোর নামটাকে নিজের ভিতরে ধারণ করতে পারি এবং একটু ভাবি বা একটু রিসার্চ করি, ডেফিনিটলি আমাদের মাথায় কনসেপ্ট আসবে এবং এই বিষয়ে কিভাবে কনসেপ্ট আমরা পেতে পারি, আরো কি আইডিয়া জেনারেট করার সুযোগ আছে এই বিষয়গুলো আমরা জানবো সামনের ক্লাসগুলোতে। এই লোগোটাতে আমরা একটু অ্যাডভান্স কিছু টাচ দিব। নামটা হচ্ছে কেয়ারিং। তার মানে এখানে আমাদের এমন একটা ফিল নিয়ে আসতে হবে যেটা কেয়ারকে রিপ্রেজেন্ট করবে।
ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা অন্য আরেকটা ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটা কি হতে পারে? এটার জন্য আমরা নিব হচ্ছে Adobe র একটা ফন্ট। Adobe Caslon Pro। Adobe Caslon Pro টা আমরা নিলাম। নেয়ার পর এখানে আমার কাছে মনে হচ্ছে এটাও ক্যাপিটালে ভালো লাগছে না। আমরা নিশ্চয়ই মনে আছে আমরা শুরুর যে লোগোটা ছিল আমাদের, এই লোগোটাতে কিন্তু আমরা অল ক্যাপিটাল ব্যবহার করেছিলাম। এরপরে কিন্তু আর আমরা ক্যাপিটাল ব্যবহার করি নাই। কারণ আমরা যারা নতুন লোগো ডিজাইন শিখছি অনেকের মাঝেই এই বিষয়টা কাজ করে যে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে যদি সব ক্যাপিটাল করে ফেলি তাহলেই হয়তোবা এটাকে লোগো মনে হবে। বিষয়টা কিন্তু তা না। লোগোর নেমের যে মেসেজটা বা ব্র্যান্ডের যে মেসেজটা, সেই মেসেজটা যেন আমার লোগোটা ক্যারি করতে পারে, এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানেও আমরা অল ক্যাপিটাল ব্যবহার করব না। এটাকেও আমরা টাইপ থেকে নিয়ে যাব সেন্টেন্স কেসে। সেন্টেন্স কেসে নিলাম। এখন যেহেতু আমাদের লোগোটার নাম কেয়ারিং, আমার মনে হচ্ছে এই সিটাকে দিয়ে আমরা কিছু একটা করে ফেলতে পারি। সেটা কি করতে পারি? আমরা আগে করে নেই। তো এজন্য আমরা টেক্সটটাকে আউটলাইন করে নেব। কন্ট্রোল শিফট ও দিয়ে এখন এই সিটাকে আমি চাচ্ছি এর ভেতরে এমনভাবে প্রেজেন্ট করতে যেটাকে মনে হবে যে সে সবাইকে আগলে রাখার চেষ্টা করছে, কেয়ার করছে। তো এজন্য আমি সিটাকে একটু বড় করব। এ ব আই বরাবর এটাকে একটু বড় করলাম। বড় করে এটাকে জাস্ট আমি আমার মনে হয় যে সিটাকে আরেকটু বড় করার প্রয়োজন আছে। সিটাকে আমি আরেকটু বড় করি এবং এখানে যদি দেই, তো আই হোপ এখন একটা ফিল এখানে আসছে। কেয়ারিং যেই ফিলটা আমরা চাচ্ছিলাম, সেই কেয়ারিং ফিলটা এখানে আমরা পাচ্ছি এবং জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো এইটাকেও যদি আমরা আমাদের আগের টেক্সটের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই পার্থক্যটা বুঝতে পারব। এইভাবে আমরা খুব সহজেই বিভিন্ন টাইপোগ্রাফির লোগো ডিজাইন করতে পারি। আমি আপনাদের রিকমেন্ড করব এই ধরনের ডিফারেন্ট টাইপের ওয়ার্ড আপনারা চুজ করুন এবং টাইপোগ্রাফির লোগো প্র্যাকটিস করুন। তাহলে আপনারাও খুব চমৎকার টাইপোগ্রাফির লোগো নিয়ে কাজ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে।